যেহেতু গোটা 16 বছর 36 দিনের লড়াইয়ে এই মঞ্চের নেতা কর্মীরা জানবাজি করে লড়াই করেছেন, সুতরাং আগামীতে গণভোটকে হাঁ ভোটে জয়যুক্ত করাটা এটা আমাদের রাজনৈতিক দায়িত্ব, এটা আমাদের কমিটমেন্ট, এবং এটা আমাদের, বাবলু ভাই বললেন, এটা আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং এই দায়িত্বের সাথে আমরা কোনোভাবেই আবার দায়িত্বহীন আচরণ করতে পারি না আমরা। আর কোনোভাবে যদি না ভোট যদি জয়যুক্ত হয় তাহলে কিন্তু সমূহ বিপদ, জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ, আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা, সমস্ত কিছু নিয়ে নানা দিক থেকে অনেকগুলো গুরুতর প্রশ্ন উত্থাপিত হবে। ওটা রাজনৈতিক দিক থেকে পরাজয় হবে, ওটা নৈতিক দিক থেকে আমাদের জন্য বড় পরাজয় ডেকে নিয়ে আসবে। তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশনের দায় দায়িত্ব অনেকখানি বেড়ে যাবে, আপনারা সবাই জানেন। কিন্তু নির্বাচন কমিশন প্রধান স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো, তাদের সাথে আলাপ আলোচনা ছাড়াই আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ তারা চূড়ান্ত করেছেন। ইতিমধ্যেই সেটা একজন আইনে পরিণত হয়েছে, আচরণবিধি তারা চূড়ান্ত করেছেন। এবং যেটা খুব উদ্বেগের জায়গা, এবার প্রার্থীদের জামানতের খরচ দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। প্রার্থীদের সর্বোচ্চ ব্যয়সীমা 25 লক্ষ থেকে 35 লক্ষ থেকে শুরু করে 60-65 লক্ষ টাকা পর্যন্ত ব্যয়সীমা বৃদ্ধি করবার প্রস্তাব করা হয়েছে। এমনিতে জাতীয় সংসদ এর আগেকার যে অভিজ্ঞতা, 70% বেশি পার্লামেন্ট মেম্বাররা ছিলেন ব্যবসায়ী, বিত্তমান, ধনী, কালো টাকার মালিক, দুর্বৃত্ত। বাস্তবে জাতীয় সংসদ তাদের একটা ক্লাবে পর্যবসিত হয়েছিল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব তিনি নিজে এটার সাক্ষ্য দিয়েছিলেন। এবং এবার নির্বাচন কমিশনের যে তৎপরতা, এই উদ্যোগ যদি চলতে থাকে, আশঙ্কা করবার যুক্তিসঙ্গত কারণ আছে। আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হবে, সেই সংসদেও একটা বিশাল সংখ্যক ব্যবসায়ী, বিত্তবান, কালো টাকার মালিক, ধনী এবং অনেকেই হয়তো দেখা যাবে ফাঁক ফোকর দিয়ে অনেক দুর্বৃত্ত মাফিয়ারাও সংসদে তারা ঢুকে পড়বে। অভ্যুত্থানের পরে এরকম একটা সংসদ নিশ্চয়ই আমরা কেউ দেখতে চাই না। 17 বছর ধরে আমরা যে নির্বাচনের অপেক্ষা করছি, মানুষের সংগ্রামী প্রতিনিধিরা তারা পার্লামেন্টে যাবেন, দেশ জনগণের জন্য আইন প্রণয়ন করবেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তারা নেতৃত্ব প্রদান করবেন। শুরুতে যদি এইরকম একটা টাকার খেলা যদি চলতে থাকে, ইতিমধ্যে তার নমুনা আপনারা দেখেছেন। দেশব্যাপী অনেক প্রার্থীরা কোটি কোটি টাকা ইতিমধ্যেই তারা খরচ করে ফেলেছেন। কোথাও কোনো নির্বাচন কমিশনে, কোথাও কারো কোনো এর বিরুদ্ধে কার্যকর কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না। তারা প্রতীকের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, রিট হয়েছে। আমরা স্পষ্টতই মনে করি, যদিও দলগুলোর নিবন্ধিত দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করা উচিত নীতিগতভাবে, কিন্তু একই সাথে এটাও আমরা বলতে চাই, যেহেতু সময়টা খুব কম, ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল যদি মনে করেন তার জোটের কোনো মার্কা তারা নেবেন, কোনো প্রতীক তারা ব্যবহার করবেন, জনপ্রিয় কোনো মার্কা নেবেন, সেই সুযোগটাও তাদের জন্য থাকা উচিত। আপনি আলাপ আলোচনা ছাড়া জবরদস্তি করে গায়ের জোরে আপনি এটা চাপিয়ে দিলেন, দলগুলোর কোনো প্রস্তুতি নেবার সুযোগ ছাড়াই। এগুলো আরেক ধরনের জবরদস্তি, আরেক ধরনের বল প্রয়োগ। আমি আশা করব নির্বাচন কমিশন এগুলোকে তারা বিবেচনার মধ্যে তারা রাখবেন। আমরা বলেছি না ভোটের বিধান কেবলমাত্র একজন যেখানে প্রার্থী সেখানে না, 300 আসনে না ভোটের বিধান থাকা উচিত। আমাদের অনেকগুলো প্রস্তাবনা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখছি, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তার পেশাদারি দায়িত্বের মধ্যে আসতে পারেনি। জনপ্রশাসনের কিছু রদবদল হয়েছে, সেটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে আজকে যে পরিস্থিতি,
একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপর নির্বাচন করা যাবে কিনা এটা নিয়ে নানা মহল থেকে সংশয় সন্দেহ দেখা দিয়েছে। আমরা বলতে চাই সরকারকে, এবং সরকারের নিরপেক্ষতার পরীক্ষায় এখনও তো সরকার পাশ করতে পারেনি। কত চেষ্টা করছে আমরা সরকারকে নিরপেক্ষতার পরীক্ষায় একটা মোটামুটি ভালো নম্বর দিয়ে পাশ করানোর জন্য। সরকারের থেকে উপদেষ্টারা ঘোষণা দিচ্ছেন তারা নির্বাচনে করবেন। সরকারের থেকে উপদেষ্টারা তাদের সম্ভাব্য নির্বাচনী অঞ্চলে বিশাল অঙ্কের টাকা তারা বরাদ্দ করছেন। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সবাই বলছেন সরকারের মধ্যে দলীয় আনুগত্যের লোকজন আছে। এটা বলার পরে 1-1.5 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত উপদেষ্টা মণ্ডলী কোনো পরিবর্তন দেখিনি। তার মানে এর মধ্যে সাধারণ একটা সত্যতা আছে। সেজন্য আমরা বলেছি বিসমিল্লাতে প্রথম সরকার আপনার উচিত হবে নিজেকে নিরপেক্ষতার পরীক্ষায় পাশ করা। চট্টগ্রাম বন্দর সহ যে সমস্ত প্রশ্নে ইতিমধ্যে বড় প্রশ্ন উত্থাপিত হয়েছে, বিতর্ক দেখা দিয়েছে, অন্তর্বর্তী সরকার উচিত হবে বিতর্ক থেকে বেরিয়ে আসা। আর যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হচ্ছেন এবং তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, মানুষ ভরসা পাচ্ছেন না, সরকার উচিত হবে তাদেরকে অপসারণ করে প্রয়োজন বোধে 1-2-3 জনকে যুক্ত করে দক্ষ কার্যকর চৌকস উপদেষ্টা মণ্ডলী পুনর্গঠন করা। হ্যাঁ, উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছেন, কিন্তু আমরা আগামী জাতীয় নির্বাচন প্রফেসর ইউনূসের নেতৃত্বে সরকারের অধীনে আমরা করতে চাই। বারবার কথাটা বলে আসছে, কিন্তু আপনাকে তো সে আস্থাটা অর্জন করতে হবে। রাজনৈতিক দল, জনগণ, ভোটার, সমাজের সকল অংশে এটা যে সরকারের জন্য পরীক্ষা। তারপরে আমি দেখছি ইতিমধ্যেই অনেকেই আমরা দেখছি অভ্যুত্থানের যাদেরকে অনেককে আমরা জবরদস্তি করেও জোর করেও যাদের আন্দোলনে যুক্ত করতে পারিনি, ওনারা এখন এক এক করে প্রত্যেকে ওনারা এখন ধমক দিয়ে কথা বলছেন তাদের টার্মে নাকি নির্বাচন হতে হবে, তাদের মতন করে নির্বাচন করতে হবে, তাদের মতন করে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। আমরা দেখছি আমরা এক আওয়ামী লীগের জবরদস্তির ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি নানা চেহারার, কখনো ধর্মের নামে, কখনো সম্প্রদায়ের নামে, কখনো সংস্কৃতির নামে। আমরা নানা চেহারার আরেকটা জবরদস্তি বল প্রয়োগ চাপিয়ে দেওয়া হচ্ছে। ধর্মের নামে জবরদস্তি, ধর্মের নামে বল প্রয়োগ, ধর্মের নামে হানাহানি। রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। আরবের দেশে আইএমএ জাহিলিয়াতের যুগে এরকম ঘটনা হয়নি। দেশব্যাপী যে ঘটনা, বাউল মুক্ত চিন্তার মানুষ শত শত বছর ধরে আমাদের মানুষ যেটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা নিয়ে নানা ধর্মবিশ্বাসী মানুষ যেভাবে অসাধারণ সম্প্রীতির মধ্যে বসবাস করে এসছেন, অভ্যুত্থানের নাম করে প্রত্যেকে যার যার এজেন্ডা চাপিয়ে দেওয়ার জন্য আমার এই বহুত্ববাদী সমাজের আমাদের যে গৌরব, ঐতিহ্য, সম্প্রীতি, তাকে আজকে তারা রাজনৈতিক এজেন্ডায় পরিণত করে বিভক্তি, বিভাজন, হিংসা এটা তারা ছড়িয়ে দিচ্ছেন। লাভটা কার হচ্ছে? লাভটা হচ্ছে প্রতি ফ্যাসিবাদী শক্তি। লাভটা হচ্ছে, বাচ্চু ভাই এখানে বলেছেন, জোনায়েদ সাহেবকে বললেন, আমাদের জাতীয় নির্বাচনকে যারা ঝুলে দিতে চান, যারা প্রলম্বিত করতে চান, যারা অনিশ্চিত করে তুলতে চান, তাদের জন্য পরোক্ষভাবে আপনারা জমিন তৈরি করে দিচ্ছেন কিনা এই প্রশ্ন অনেক বড় হয়ে দেখা দিয়েছে। সেজন্য আমি বলতে চাই, মেহেরবানি করে এইসব খেলাধুলা বন্ধ করেন এবং বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত দেখতে চায় যে আপনারা আপনাদের ধৈর্যের সীমানা মানুষ এখনো পর্যন্ত দেওয়ার চেষ্টা করছে। মানুষকে ধৈর্যের পরীক্ষা মেহেরবানি করে গ্রহণ করবেন না। আমরা গণতন্ত্র মঞ্চ নির্বাচনকে সামনে বলেছি, বিচারের প্রক্রিয়া ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে। পরবর্তী নির্বাচিত সরকার বিচারটাকে তারা এগিয়ে নেবেন, এটাই হচ্ছে দেশবাসীর কাছে সবার অঙ্গীকার। সংস্কারের ব্যাপারে আমরা বলেছি, আমরা সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আগামীতে আমরা ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, গণভোটের ব্যাপারে ইতিমধ্যে আমরা আমাদের দল থেকে বলেছি। আমি নিশ্চয় আশা করব আমাদের গণতন্ত্র মঞ্চ হয়তো একই ধরনের অবস্থান গ্রহণ করবে। প্রশ্ন উত্থাপনের ধরনের জন্য কিছু বিতর্ক আছে, প্রশ্ন আছে, সংশয় সন্দেহ তৈরি হয়েছে। যেহেতু আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি, যেহেতু আমরা অভ্যুত্থানের অংশীজন, যেহেতু গোটা 16 বছর 36 দিনের লড়াইয়ে এই মঞ্চের নেতা কর্মীরা জানবাজি করে লড়াই করেছেন, সুতরাং আগামীতে গণভোটকে হাঁ ভোটে জয়যুক্ত করাটা
এটা আমাদের রাজনৈতিক দায়িত্ব, এটা আমাদের কমিটমেন্ট, এবং এটা আমাদের, বাবলু ভাই বললেন, এটা আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং এই দায়িত্বের সাথে আমরা কোনোভাবেই আবার দায়িত্বহীন আচরণ করতে পারি না আমরা। আর কোনোভাবে যদি না ভোট যদি জয়যুক্ত হয় তাহলে কিন্তু সমূহ বিপদ, জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ, আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা, সমস্ত কিছু নিয়ে নানা দিক থেকে অনেকগুলো গুরুতর প্রশ্ন উত্থাপিত হবে। ওটা রাজনৈতিক দিক থেকে পরাজয় হবে, ওটা নৈতিক দিক থেকে আমাদের জন্য বড় পরাজয় ডেকে নিয়ে আসবে। আমি সেজন্য সকল পক্ষকে বলতে চাই, প্রশ্ন উত্থাপনের ধরন নিয়ে আমাদের আপত্তি আছে, সমালোচনা আছে, কিন্তু এরপরও যেহেতু আমরা অভ্যুত্থানের অর্জনকে ধরে রাখতে চাই, জুলাই সনদকে আমরা শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাই, বাস্তবায়িত করতে চাই, সমালোচনার পরেও, আপত্তি থাকার পরেও, রিজার্ভেশন থাকার পরেও আমরা হ্যাঁ ভোটের পক্ষে নিশ্চয়ই আমরা কাজ করব। আমরা গণতন্ত্র মঞ্চে একই সাথে নির্বাচনের প্রস্তুতি আমরা অব্যাহত রেখেছি। আমাদের নেতৃবৃন্দরা বললেন 138 জন ইতিমধ্যে আমরা প্রার্থীতা ঘোষণা করেছি। আমাদের দল, কয়েকটা দল, গণসংহতি আন্দোলন, জেএসডি, সমত নাগরিক ঐক্য, তারা ইতিমধ্যেই তাদের দলীয় প্রার্থীতাও তারা ঘোষণা করেছেন। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।